সংস্কার প্রশ্নে যে ৬টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং পরবর্তীকালে প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। সেই জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি জনাব আলী রিয়াজের সাথে প্রায় ৩৩টি রাজনৈতিক দলের ৪০ জনের মতো আলোচনা হয়েছে প্রথম দফায়। আর দ্বিতীয় দফায় ২ মাস ব্যাপী, প্রায় জুনের ২ তারিখ শুরু করেছে, আজকে ৩১শে জুলাই, ২ মাস ব্যাপী ২৩ কর্মদিবসে আমাদের প্রায় ৩০-৩২টা রাজনৈতিক দলের সাথে বিভিন্ন প্রশ্নে আলোচনা হয়েছে। আজ আলোচনার বিষয়বস্তু ছিল ১৯টি আলোচনা বিষয়বস্তু সমাপ্ত করতে আমাদের ২৩ দিন সময় লেগেছে। কখনো কখনো আমরা আজকে যেমন রাত ১০টা পর্যন্ত আমরা আলোচনা করেছি, কখনো ৯টা পর্যন্ত করেছি, কখনো ৭টা পর্যন্ত করেছি, এভাবে আলোচনা করেছি। এখন এখানে নানা মতের নানা পথের রাজনৈতিক দলগুলো এখানে সম্পৃক্ত আছে। এখানে গত ১৫ বছর ধারাবাহিকভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রাজনৈতিক দলগুলো যেমন আছে, তেমনি আবার স্বৈরাচারের সুবিধাভোগী ২-৪টি রাজনৈতিক দলগুলো আছে এবং প্রচণ্ড রকমের মৌলবাদী কয়েকটি রাজনৈতিক দল সেখানে আছে। সব মিলিয়ে আলোচনার মধ্যে আমরা যে শতভাগ ঐক্যমত্য পোষণ করতে পারবো সেইটা কিন্তু আমরা নিজেরও আশা করিনি, এমনকি সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস সাহেবও আশা করেননি। তিনি বলেছেন ঐক্যের প্রশ্নে যতটুকু পর্যন্ত ঐক্য হয় ততটুকুই আমরা ধারণ করব, বাকি ঐক্যগুলো করার ব্যাপার নিয়ে আমরা চেষ্টা করব, চিন্তা করব, আলোচনা করব এবং ঐক্য হলে ভালো, না হলেও আমরা যতটুকু ঐক্য হয়েছে ততটুকু নিয়ে আমরা অগ্রসর হব। কিন্তু ঐক্যমত্য কমিশন শুরু থেকেই চেষ্টা করেছে যে ঐক্যটাকে কোনো কোনো ক্ষেত্রে তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কোনো কোনো ক্ষেত্রে তারা তাদের নিজস্ব মতামত অথবা নিজস্ব এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য এক ধরনের প্রচেষ্টা আমাদের মধ্যে আমরা তাদের মধ্যে পরিলক্ষিত হয়েছে দেখেছি। এবং কিছুটা সময় ক্ষেপণও আমরা দেখেছি। ইচ্ছা করলে এই আলোচনাটা আপনার ২৩ কর্মদিবসে ৩০-৩২ দিন ৩৫ দিনের মধ্যে শেষ করতে পারতো। আজকে আমরা ডিটারমাইন্ড ছিলাম, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমরা ডিটারমাইন্ড ছিলাম যে জুলাই মাসের মধ্যেই আমরা এই আলোচনাটাকে সমাপ্ত করতে চাই। অনেকটা আমাদের চাপে পড়ে আজকে আমরা ১৯টি বিষয় নিয়ে আমরা ঐক্যমত্যে পৌঁছেছি। তার মধ্যে বেশ কয়েকটি, ধরুন ৫ থেকে ৭টি বিষয় নিয়ে আমরা সর্বসম্মত সিদ্ধান্ত নিতে পারি নাই। সেখানে আপনার অনেকগুলো রাজনৈতিক দল তাদের ভিন্ন মত পোষণ করবে এবং ভিন্ন মত পোষণ করার একটা জায়গা আছে। ওনারা হয়তো আগামী ২-৩ দিনের মধ্যে এগুলো আমাদের সামনে উপস্থাপন করবেন। এছাড়া আপনার জুলাই সনদ, জুলাই ঘোষণা যেটাই আপনি বলেন, সেগুলো আমাদেরকে প্রেরণ করা হয়েছে। আমরা সেখান থেকে কিছুটা পরিবর্তন করে সেটা আমরা আপনার সেখানে সাবমিট করেছি এবং সেখান থেকে আপনার আলোচনাটা আবার নতুন করে সপ্তাহখানিকের মধ্যে আবার নতুন করে আলোচনাটা শুরু হবে। এটা বাস্তবায়নের প্রক্রিয়া। এখন এখানে আপনি জানেন যে এই ঐক্যমত্য পোষণ করার পরও ঐক্যমত্যের অনেকগুলো সিদ্ধান্ত অর্ডিন্যান্স আকারে জারি করতে হবে এবং পরবর্তী সংসদে এটাকে আপনার এন্ডোর্স করতে হবে, অথবা অনেকগুলো আলোচনা পরবর্তী সংসদেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যদি পরবর্তী সংসদ সে সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে তাহলে, বা করতে ব্যর্থ হয় অথবা করার ব্যাপারে যদি অনীহা প্রকাশ করে, তাহলে আমাদের এই অনেকগুলো আলোচনা ভেস্তে যাওয়ার সম্ভাবনা আছে। যে কারণে আমরা চেষ্টা করেছি ঐক্যমত্য পোষণ করে আমাদের সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য, এবং আমরা চেষ্টা করেছি জাতির প্রতি যেন আমরা একটা কমিটমেন্ট থাকি। দেখুন, আমরা যখন ঐক্যমত্য কমিশনের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করি তখন কিন্তু আমাদের চোখের সামনে শহীদ আবু সাইদ, আপনার মুগ্ধ, ওয়াসিম, ফাইজার, তারপরে আনাফ, এদের চেহারাটা ভেসে ওঠে। আমরা সেখানে আবেগ আপ্লুত হয়ে যাই এবং আমরা মনে করি দেশ জাতির প্রতি আমাদের যে কর্তব্যটা আছে এবং যে দায়িত্বটা আছে আমরা সেটা যথাযথ পালন করতে পারি কিনা। কিন্তু এখানে আমরা প্রথম থেকেই যে আন্দোলনের ফসল হিসাবে ডক্টর ইউনূস সাহেবকে আমরা সরকার প্রধান হিসেবে মেনে নিয়েছি এবং আমরা সরকার প্রধান হিসেবে ওনাকে দায়িত্ব অর্পণ করেছি, কিন্তু তিনি আমাদের প্রতি অথবা জাতির প্রতি শুভেচ্ছা করেন নাই। তিনি তার উপদেষ্টা মণ্ডলী যেটা করেছেন, যে উপদেষ্টা মণ্ডলী, সেটা যথাযথ ফাংশনাল না। এই উপদেষ্টা মণ্ডলীর কারণে দেশের অর্থনীতি, দেশের আইনশৃঙ্খলা, দেশের নানাবিধ ব্যবস্থাপনাটাকে একদম মুখ থুবড়ে পড়ছে। আমরা কিন্তু ওনাকে এটা বলার চেষ্টা করেছি। ২ তারিখ যখন জুন মাসের আমরা প্রায় ৩২টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টি রাজনৈতিক দল আমরা সমস্যার এক কণ্ঠে এক সুরে বলেছি যে ডিসেম্বরে নির্বাচন অথবা ডিসেম্বরের আগেও নির্বাচন দেওয়ার ব্যাপারে। উনি সেটা শুনেছেন, কিন্তু তিনি এটা কার্যে পরিণত করেন নাই। তিনি জাপানে গিয়ে বলেছেন একটিমাত্র রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চাই, কিন্তু আমরা সেদিন ৩২টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টি রাজনৈতিক দলে আমরা জুন মাসে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছি, কিন্তু তিনি অনাকাঙ্ক্ষিতভাবে এবং আমাদেরকে হতচকিত করে নির্বাচনের তারিখটা ঘোষণা করেছেন এপ্রিলে। এবং পরবর্তীকালে তিনি একটা পুরস্কার আনতে গিয়ে তারেক রহমানের সাথে সাক্ষাতের প্রেক্ষিতে জুনে এপ্রিলের পরিবর্তে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে সেটা একটা ধারণা দিয়েছেন, বা আমরা একটা ধারণা পাচ্ছি, বা আমরা সেই ধারণা
নিয়ে অগ্রসর হতে চাচ্ছে, কিন্তু সেখানে আপনার যেটা বলছে যে সংখ্যা প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে আছে, আমাদের মধ্যে আছে। আমরা গত 24 তারিখে প্রিন্স ভাইরাস আমরা 12টি রাজনৈতিক দল যখন প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলে এসেছি, দেখা করে এসেছি, তখন আমাদের কাছে মনে হয়েছে যে নির্বাচনটা আসলে প্রলম্বিত হতে পারে, বিলম্বিত হতে পারে। কিন্তু ইতিমধ্যে আপনি দেখেছেন যে অনেকেই বলছে সরকারের মধ্যে আরেকটি সরকার কাজ করছে, অথবা সরকারের মধ্যে দ্বৈত সরকার কাজ করছে। এগুলো নিয়ে আমরা আশঙ্কা প্রকাশ করছি। নির্বাচনের তারিখ যদি আমরা মনে করি যে 5ই আগস্টে আপনার বিপ্লবে অভ্যুত্থানের আপনার বর্ষপূর্তি অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে তিনি কোনো বক্তব্য দেনও, সেখানে যদি তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধও করেন, তারপরও নানাবিধ ঘটনার প্রেক্ষিতে নির্বাচনটা প্রলম্বিত করার একটা প্রচেষ্টা একটা অংশের মধ্যে আছেন। এবং ডক্টর ইউনূস সাহেব কতটা দৃঢ়তার সাথে সেই পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন সেটা কিন্তু সময় বলে দেবে। এছাড়া আপনি যেটা বলেছেন যে একটা বিএনপির মহাসচিব যে বক্তব্যটা দিয়েছেন, বিএনপি মহাসচিবের সেই বক্তব্য নিয়ে আমরা আলোচনা করব। আমরা একটু ঐক্যমত্য কমিশনেই থাকতে চাই। যদি এই বাস্তবতা থাকে, এই মতবিরোধ থাকে, সেই ক্ষেত্রে মানে আমরা যদি জুলাই সনদের কথা বলি, এটা কিভাবে হবে, এবং যদি সেই সনদ হয় তাতে সবাই স্বাক্ষর করবে কিনা? দেখুন, জুলাই সনদের একটা খসড়া তো ওনারা উপস্থাপন করেছে, সেটা খুব বেশি মুন্সিয়ানার সাথে উপস্থাপন করেছে এটা আমরা বলতে পারবো না। আমরা মনে করি যে আসলে ধারাবাহিকভাবে আপনার এই বিগত 2008 সাল বা 9 সালের পর থেকে যে আন্দোলন সংগ্রামের ইতিহাসটা, সেখানে সংক্ষিপ্ত আকারে হলেও এখানে বিবৃত থাকা উচিত। এর পরবর্তীকালে পয়লা জুলাই থেকে যে আন্দোলনটা হয়েছে, সে আন্দোলনে যার যতটুকু অবদান, তার ততটুকু অবদানকে স্বীকৃতি দেওয়া উচিত। সেখানে আপনার কোটা বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে পরবর্তীকালে কোটা বিরোধী আন্দোলনটা যখন এক পর্যায়ে আপনার স্থিমিত হয়ে যাওয়ার আশঙ্কা ছিল, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেভাবে নেমে গেছে এবং আপনার ছাত্ররা যখন নিরাপত্তা হেফাজতে ছিল, তখন আন্দোলনটা আবার জনগণ আপনার লুপে নিয়েছে এবং জনগণের সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এবং ঢাকা শহরের বিভিন্ন মানে কি পয়েন্টগুলোতে জনগণের দখলে ছিল, সেই সমস্ত বিষয়গুলো বিবৃত হয়ে আপনার একটা যদি খসড়া আমাদের সামনে আবারও উপস্থাপন করার কথা। আমরা আশা করি, আমরা চেষ্টা করব সবাই যেন স্বাক্ষর করে, এবং কেউ যদি স্বাক্ষর না করে, সেখানে যদি দ্বিমতে কোনো বিষয় থাকে, সেই দ্বিমতের বিষয়টাকে আমরা একমতে আনতে পারি কিনা, সেই জিনিসটা আমরা আমাদের চেষ্টা ত্রুটি থাকবে না। আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলো বহুমত এবং বহুপথের থাকলেও আমরা সেখানে গত 23টা দিন আমরা অম্লমধুর পরিবেশে আমরা কখনো উত্তেজিত, কখনো আবার নিরাসক্তভাবে আমরা আলোচনা করেছি। আমরা চেষ্টা করেছি যেন জাতির কাছে যেন সঠিক মেসেজটা যায়, কারণ এটা আপনারা সরাসরি টেলিকাস্ট করতেছিলেন এবং সেই আপনার বাংলাদেশ টেলিভিশন থেকে প্রায় প্রত্যেকটি টেলিভিশনেই বা প্রত্যেকটা পত্রিকায় সেটা বিভিন্নভাবে প্রচার করেছে, বহুল প্রচারিত, এবং জনগণ এটা একটা উৎস নিয়ে দেখেছে সেখানে কি করার জন্য। আমরা কিছু সংস্কার অবশ্যই আপনার যুগ উপযোগী দরকার ছিল, কিছু সংস্কার আমরা করেছি যেগুলো দরকার ছিল এবং যেটা প্রয়োজন ছিল, এবং সেই সংস্কারটা আশা করি যদি আমরা সঠিকভাবে করতে পারি এবং সেই সংস্কারের ব্যাপারে যদি আমরা সবাই মিলে একটা অঙ্গীকার করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশ এবং জাতির জন্য এটা কল্যাণকর হবে। এবং এই সংস্কারের কিছু কিছু ব্যাপারে, যেমন আমরা আপনার 24-এর আন্দোলনকে, 24-এর আপনার লড়াইকে আমরা যেমন আমরা সেটাকে আমরা সবাই উপর স্থান দিই, তেমনি করে আমরা তারও উপর স্থান দিই 71-এর মুক্তিযুদ্ধ এবং 71-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব, প্রত্যেকটা বিষয়টাকে আমরা অ্যাডজাস্ট করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনি বলেছেন প্রধান উপদেষ্টা জাতির সঙ্গে সুবিচার করেনি, এবং কয়েকজন উপদেষ্টার বিষয়েও আপনি উষ্মা প্রকাশ করেছেন, একটু স্পষ্ট করবেন? দেখুন, এটা আমরা প্রথম দিন থেকে যেদিন আপনার 8 তারিখে উনি উপদেষ্টা মণ্ডলী গঠন করেছেন, সেদিনে আমরা আশাহত হয়েছি, প্রচণ্ড রকমের আশাহত হয়েছি। একজন উপদেষ্টার নাম যখন স্ক্রলে আসলো, তখন হঠাৎ করে আমার মনে হলো যে আসলে এই ভদ্রলোক কি এই ইহজগতে বেঁচে আছেন না মারা গেছেন, সেটা আমি একটু পরীক্ষা নিরীক্ষা করি। চট্টগ্রামের ভদ্রলোক, আমি ফোন করে জানতে পারলাম যে ভদ্রলোক আপনার 2006-7 সাল থেকে একটা আপনার বুটিকের দোকান চালাতেন, 20 সালের দিকে তিনি আমেরিকায় চলে গেছেন, তার মেয়েদের কাছে সেখানে আছেন। তো এই ভদ্রলোকের আন্দোলন সংগ্রামে গত 15 বছরে ন্যূনতম কোনো অবদান নাই। সেখানে ডক্টর ইউনূস সাহেবের সাথে ব্যক্তিগত সম্পর্কে
সম্পর্কের কারণে তাকে উপদেষ্টা করা হয়েছে এবং তিনি আমেরিকা থেকে উড়ে এসে উপদেষ্টাতে যোগদান করেছেন। স্বাস্থ্য উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আরম্ভ করে অনেক উপদেষ্টার কথা বলেছি যারা এই আন্দোলনে ন্যূনতম কোনো ভূমিকা পালন করেনি। আমাদের সাথে যতবার প্রধান উপদেষ্টার সাথে দেখা হয়েছে, আপনার এককভাবে দেখা হয়েছে, তখনও বলেছি যে আপনি আপনার উপদেষ্টা মণ্ডলীর পরিবর্তন করেন। এবং আমরা যখন আপনার একসাথে দেখা হয়েছে যে কয়েকদিন আগে 24 তারিখে প্রিন্স ভাই আমার সাথেই ছিলেন, একসাথে বসা ছিলাম, তখন আমরা বলেছি যে আপনার এই উপদেষ্টা মণ্ডলী কিন্তু আপনার ঠিকমতো কাজ করছেন না। স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপর আপনার স্বাস্থ্য উপদেষ্টা, এবং আপনি পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে দুর্বল সরকার হিসেবে ইতিমধ্যে আপনি চিহ্নিত হয়ে গেছেন। তা আপনি এই দুর্বলতা থেকে কাটিয়ে উঠে সঠিক নির্বাচন করার জন্য আপনার এই প্রশাসনকে এবং আপনার এই আইনশৃঙ্খলা বাহিনীকে রক্ষা করার জন্য আপনার এই পরিবর্তনটা করা দরকার। এমনকি জুন মাসের 2 তারিখে অথবা তার আগে আরেকবার মনে হয় যখন আমরা আপনার ওই যে বিভিন্ন ভারতীয় পত্রপত্রিকায় যখন এক নাগাড়ে বাংলাদেশের বিরুদ্ধে লেখালেখি শুরু করেছে, প্রচার প্রপাগান্ডা করেছে, তখন আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল যখন আমরা একসাথে হয়েছি, তখন আমি এই শব্দগুলো ব্যবহার করেছি, আপনি দয়া করে, করুণা করে, আপনি আপনার মেহেরবানি করে আপনি আপনার উপদেষ্টা মণ্ডলী পরিবর্তন করুন এবং দক্ষ এবং যোগ্য লোককে আপনি দেশপ্রেমিক এবং আপনার সৎ লোকদেরকে আপনার উপদেষ্টা মণ্ডলী সম্পৃক্ত করেন। আমরা এই 24 তারিখের আলোচনার মধ্যে অনেকে কিন্তু অনেক উপদেষ্টা সম্বন্ধে বলেছেন যে বাজারে নানা রকমের গুঞ্জন আছে, গুজব আছে, এখন পর্যন্ত অর্থ কিন্তু পাচার হচ্ছে এবং দুর্নীতি বহুলাংশে বেড়ে গেছে। ডক্টর ইউনূস সাহেব কথা শুনেন, আপনার শুনেন, মনোযোগ দিয়েই শুনেন, কিন্তু তিনি শোনার পরে কোনো কাজ করেন না। কারণ আমরা যেটা জানি, ধরেন এনজিও উনি চালিয়েছেন, ক্ষুদ্র ঋণ থেকে আস্তে আস্তে উনি বৃহৎ হয়েছেন, এবং এনজিও যারা চালায় তারা তো আপনার সব কথা শুনে কিন্তু ওটা কার্যে পরিণত করে না। কার্যে পরিণত করলে তো আপনার ঘরের টিন খুলে নিয়ে আসা যায় না, অথবা একজনের গাভী অথবা আপনার ছাগল এগুলো নিয়ে আসা যায় না। সুতরাং ওনারা অভ্যস্ত, শুনতে অভ্যস্ত, কর্মতে হয়তো ওনারা অভ্যস্ত নয়।